হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি দেখতে চলেছি সেই মুভির এন্ডিংটি আপনাদের ভাবনা চিন্তার বাইরে হবে। এই মুভিটি দেখানো হয়েছে যে কিছু ওয়ার্কার্সরা যখন সুড়ঙ্গে গিয়ে কাজ করছিল সে সময় সেখানে একটি গ্রেনেড বিস্ফোরণের কারণে কিছু ওয়ার্কার্সদের জীবন চলে যায়। পরবর্তীতে একজন ডক্টরকে যখন তাদের পোস্টমর্টমের জন্য ডাকা হয়, সে তাদের পোস্টমর্টম করে একটি রহস্য উদ্ঘাটন করতে পারে। কী ছিল সেই রহস্য? আগে দেখতে হলে পুরো মুভিটি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে যারা যারা লাইক করেননি লাইক করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যারা করে দেন। তো আমরা কথা বলছিলাম দ্য অ্যাটপসি মুভি নিয়ে। মুভি শুরুতেই কিছু ওয়ার্কার সুড়ঙ্গে কাজ করছিল। যখন তাদের কাজ শেষ হয় বা তারা অন্য এক লেভেলে যাচ্ছিল, তখন হঠাৎ করে এই লিফটে আরেকজন ওয়ার্কার লিফটের উপর লাফ দিয়ে দেয় এবং তারা তাকে বলছিল কি করছোস। তো তার হাতে ছিল একটি বলের মতন জিনিস এবং সেই লিফটে থেকে লাফ দিয়ে দৌড়ে সামনে গিয়ে সেই বলটিকে ব্লাস্ট করে দেয় এবং সেখানে অনেকগুলো ওয়ার্কার্সের জীবন চলে যায় এবং তারও জীবন চলে যায় সেখানে। তার পরের সিনে সেই ওয়ার্কারদের স্মৃতি মেমোরিয়াল হিসেবে রেখে দেওয়া হয় আর সেই শহরে অনেকগুলো মিসিং পোস্টার লাগানো হয় আর আমরা সেই শহরে অনেকগুলো পোস্টার দেখতে পাই মিসিংয়ের। তার কিছুক্ষণ পরই সেখানে একজন ডক্টর আসে আর সেই ডক্টরকে ডাকা হয়েছে সেই ওয়ার্কারদের পোস্টমর্টমের জন্য। আর আমরা বুঝতে পারি যে সে ডক্টরের বুকে ব্যথা, তো সে কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। তার পরের সিনে আমাদের শরীফ নামের এই লোকটিকে দেখানো হয়, যে হচ্ছে এই শহরের একজন ইনচার্জ এবং সে হচ্ছে পুলিশ অফিসার। এবং সেই ডক্টরটি তাকে বলে যে যেহেতু পোস্টমর্টমের জন্য ডাকা হয়েছে, তাহলে তুই আমাকে কাল কেন ডাকলি না, আজই বা কেন ডাকলি? তারপর সেটাকে বলে, দেখ, নর্মালি কোনো এক জায়গায় যদি কোনো ওয়ার্কার্স বা সুড়ঙ্গে এইভাবে লোকরা মারা যায়, সেখানে কোম্পানিগুলো তাদের ইন্স্যুরেন্সের টাকা দেয়, কিন্তু এখানে তাদের দেয়নি। তখন ডক্টরটি বলে কেন? তখন পুলিশ অফিসারটি বলে, এখানে যেহেতু একজন জেনে শুনেই সেই বিস্ফোরণটা ঘটিয়েছে, এই কারণে কোম্পানি তাদের কোনো ইন্স্যুরেন্সের টাকাই দিবে না। তখন ডক্টর বলছে, হ্যাঁ, সব তো ঠিকই আছে তাহলে। কিন্তু শারিফ এখানে বলে, যখন আমরা সুড়ঙ্গে যাই তখন আমরা বম ব্লাস্টের কোনো চিহ্নই পাই না, সেখানে আমরা কোনো বমের টুকরো পর্যন্ত পাই না। কিন্তু এখানে ডক্টর বলে, কি মজা করছো আমার সাথে শরীফ তুমি? এখানে শারিফ বলে, এই জন্যই আমি আপনাকে ডেকেছি যেন আপনি সেই লাশগুলোকে পোস্টমর্টম করে বলতে পারেন যে কিভাবে কি হলো। তারপর ডক্টর বলে, আচ্ছা, শহরে যে মানুষগুলো মিসিং হচ্ছে এই কেসের সাথে কি সেটার কোনো কানেকশন আছে? এখানে শারিফ বলে যে প্রথমে কিছু মাস আগে একজন লোক নিখোঁজ হয়, তারপর সেটাকে আমরা নর্মাল মিসিং ভেবেছিলাম, পরে আবার একজন মিসিং হয়, এবার আমরা ভেবেছিলাম হয়তোবা এটা কোনো প্ল্যানিং মিসিং। তারপরে দেখতে দেখতে এই শহরে অনেক লোকই মিসিং হতে থাকে। এরপর অনেক খোঁজাখুঁজির পর আমরা জঙ্গলে গাছের উপর একটি লাশ ঝুলিয়ে থাকতে দেখি এবং সেই লাশটি ছিল একটি ব্যাগের ভিতরে। যখন আমরা সেটিকে নিচে নামাই তখন আমরা সেই লাশটি থেকে সবাই অবাক হয়ে যাই, কারণ সেই লাশটিতে ছিল না কোনো রক্ত। তার শরীর থেকে যেন সব রক্তগুলো চুষে খেয়ে নেওয়া হয়েছে, আর এতে আমরা ভেবেছিলাম হয়তোবা এটা কোনো অ্যানিম্যাল অ্যাটাক হতে পারে। সেখানে তোমরা সেই লাশটির সাথে কি করেছো? শারিফ বলে, আমরা প্রথমে ভেবেছিলাম লাশটিকে পোস্টমর্টম করাবো, কিন্তু পরে আমরা ভাবলাম এতে হয়তো বা খনি সতর্ক হয়ে যাবে এবং আমরা লাশটিকে আগের জায়গায় রেখে দিই এবং সেখানে আমাদের দুজন লোকও রেখে দিই যেন সেই লাশটিকে তারা পাহারা দিতে পারে এবং তাদের কাছে আমরা ওয়াকিটকিও দিয়ে দিই যেন আমরা তাদের সাথে যোগাযোগে থাকতে পারি। এবং যখন রাত হয়ে যায় আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তখন আমরা সেখানে তাদের সাথে যোগাযোগ করতে পারিনি এবং আমরা রাতেই চাই তাদের দেখতে এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাই ওয়াকিটকিগুলো নিচে পড়ে আছে এবং তাদেরও সেই খুনি এসে হত্যা করেছে। তার পরের দিন আমরা জানতে পারি প্রথম দিন যেই লাশটি পাওয়া গিয়েছিল সেটি ছিল সেই সুড়ঙ্গেরই একজন ওয়ার্কারের লাশ এবং সে মৃত্যুর আগে একবার বারে গিয়েছিল এবং বারে যাওয়ার পরই সে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং সেই লোকটির নাম ছিল এভেল। আমাদের ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় যেখানে এভেল বারে গিয়েছিল এবং সে তার সহকর্মী যে কিনা তারই মতন ওই সুড়ঙ্গে কাজ করতো, সে তাকে দেখে বলে, ভাই তুই কোথায় গিয়েছিলি? এবং সে তার নাম স্কাই সম্বোধন করে, কিন্তু স্কাই এখানে বলে, আমার নাম হচ্ছে এলেন, তুমি হয়তো বা ভুল ভাবছো। এবং এখানে এভেল আবারও বলে, তোর নাম স্কাই, ঠিক আছে, তোর নাম এলেন না। তো এখানে এলেন বলে যে আমার নাম হচ্ছে এলেন, তুমি আমাকে ভুল ভাবছো হয়তো বা। সেখানে আবারও এভেল বলে, আমি ভুল ভাবছি না, তোর নাম স্কাই। এবং তাদের দুজনের চোখে থেকে এক প্রকার আলো বের হতে থাকে
এখানে স্কাই তাকে বলে, তুমি যদি আমার সব কথাগুলো শোনো তাহলে আমি বলে দিব আমি স্কাই নাকি এলেন। সে তাকে বলে, সর্বপ্রথম তোমার করতে হবে কি, নিজের বিয়ারের বোতলটাকে নিচে ফেলে দিতে হবে এবং মাতালের মতন উঠে অ্যাক্টিং করে আমার হাতে তোমার গাড়ির চাবিটি দিতে হবে। এবং সেও যেন হিপনোটাইজ হয়ে গেছিল তার এই কথাতে। সে তাই সেই সবই করতে থাকে, না চাইতেও সেও তাই করতে থাকে। সে নিজের বিয়ারের বোতলটিকে ফেলে দেয় এবং সে তার গাড়ির চাবিও তাকে দিয়ে দেয় এবং সে তার কাঁধে হাত দিয়ে চলতে 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 বাইরে চলে যায় এবং সেই বারের মানুষগুলো সেটাই দেখে। তারপরের সিনে শারিফ বলে যে তারপরে থেকেই এবেল গায়েব হয়ে যায় এবং পরবর্তীতে আমাদের যখন সেই সুড়ঙ্গের ছবিগুলো দেখানো হয় সেখান থেকে আমরা জানতে পারি এবেল ঠিকই বলেছিল, সেই লোকটির নাম হচ্ছে স্কাই। যখন পুলিশ স্কাই সম্পর্কে জানতে যায় তখন তারা জানতে পারে স্কাই 9 মাস ধরে গায়েব ছিল। আসলে 9 মাস আগে হয়েছিল, সে আকাশে মিটিওর পড়তে দেখে সেখানে যায় জঙ্গলের ভিতরে। পরবর্তীতে সে নিখোঁজ হয়ে যায় কিছু সময়ের জন্য এবং সে যখন আবারও টাউনে ফেরত আসে তখন সে নিজেকে এলেন বলে সম্বোধন করছিল এবং সে আবারও সুড়ঙ্গের কাজে লেগে পড়ে। পরবর্তীতে সে যখন একদিন সুড়ঙ্গের কাজে ছিল তখনই আমরা তার বাসায় যাই এবং তার বাসায় যেয়ে আমরা এবেলের কার্ড দেখতে পাই এবং সেতে আমরা বুঝতে পারি সেই হয়তোবা এবেলকে হত্যা করেছে। তারপরে আমরা তার বাসা থেকে যখন চলে আসব তখন আমরা সেখানে একটি গোলাকার জিনিস দেখতে পাই যেটা থেকে একটা বাজে ধরনের গন্ধ আসছিল এবং সেটিকেও আমরা আমাদের গাড়িতে তুলে নিই। পরবর্তীতে যখন আমরা সুড়ঙ্গে যাচ্ছিলাম স্কাইকে ধরতে তখন আমরা সুড়ঙ্গে যাওয়ার পথে স্কাই আমাদের দেখে ফেলে এবং সে আমাদের দেখে আমাদের দিকে আসছিল এবং সে আমাদের উপর আক্রমণ করে বসে এবং আমাদের থেকে আক্রমণ করে সেই গোলাকার জিনিসটিকে নিয়ে নেয় এবং সেই সুড়ঙ্গের দিকে দৌড় দিতে থাকে। তারপরের সিনে আপনারা যা দেখেছিলেন তাই হয়েছে। সে সুড়ঙ্গেতে যায় এবং সেই লিফটের উপর লাফ দিয়ে সুড়ঙ্গের ভিতরে যেয়ে একটি বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। তো ভাবনা চিন্তার বিষয় হলো স্কাই কিভাবে জানলো যে আমরা তার দিকেই যাচ্ছিলাম, বা সে কিভাবে জানলো যে আমাদের গাড়িতেই সেই বলটি আছে এবং সে সে সেটি নিয়ে দৌড় দিল এবং দৌড় দিয়ে গিয়ে 10 জন ওয়ার্কারের সাথে সে নিজেও মারা গেল। এর মানে কি দাঁড়ায়? এবং আমরা পরবর্তীতে যখন সেই গোলাকার জিনিসটিকে খুঁজতে যাই তখন আমরা সেটিকে আর পাই না, সেটির কোনো টুকরেকেও আমরা ওদিকে খুঁজে পাই না। তখন আমরা ভাবনায় চিন্তায় পড়ে যাই। এরপর যখন আমরা স্কাইয়ের লাশের কাছে যাই তখন আমরা পুরো অবাক হয়ে যাই এবং আমাদের ভয়ে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়, কেন আমাদের মনে হচ্ছিল যে স্কাইয়ের লাশ আমাদের সাথে কথা বলছে। এরপর সে ডক্টরকে বলে, তুই কি পারবি এই লাশগুলোকে পোস্টমর্টম করতে আর এই রহস্যকে উদ্ঘাটন করতে? তখন ডক্টর বলে যে ভয় পেও না, আমি সব দেখে নেব। এরপর তারা রওনা দেয় সেই লাশ ঘরে। এরপর গাড়িতে শারিফ তাকে বলে যে তুই এত চিন্তিত কেন? তখন এখানে ডক্টর বলে যে আমার স্টেমাক ক্যান্সার হয়েছে। এতে শারিফের মনটা অনেক খারাপ হয়ে যায়, কেননা সে তার এক পুরনো বন্ধু ছিল। যাই হোক, এখন যেহেতু কাজে তাদের ফোকাস করতে হবে তাই সে এই বিষয়ে কিছু বলে না। এরপর তারা চলে আসে সেই লাশ ঘরের সেখানে এবং সেখানে শারিফ তাকে বলে যে এখানে কিছুক্ষণ পরপরই পাওয়ার কাট হয়ে যায়, মানে কারেন্ট চলে যায় আর কি, ঠিক আছে। আর এখানে বলে যে এখানে একটা জেনারেটর আছে যেটা সাথে সাথেই চালু হয়ে যায় এবং সেখানে সেই লাশগুলোকেও শারিফ ডক্টরকে দেখাতে থাকে। এরপরে সে তাকে যখন স্কাইয়ের লাশটা দেখাবে, মানে JRK এলেন, তখন সে খুব বেশি ভয় পাচ্ছিল। আর এটা ডক্টর দেখে তাকে বলে, ভাই তুই বাসা চলে যা, আমি এখানে সব দেখে নেব, এর আগেও আমি এরকম বহুত কিছু দেখেছি। তখন শারিফ রাজি হয়ে যায় এবং সে বাসায় চলে আসে। এরপর সে তার কাজ শুরু করে এবং কাজের প্রথমে সে তার রেকর্ডারটি অন করে ফেলে। এরপর সে তার কাজ শুরু করে আর এখানে সে বলতে থাকে গতকাল 10 জন ওয়ার্কার একটি বোম বিস্ফোরণে মারা যায় আর আমি সেটাই তাদের পোস্টমর্টম করে দেখব যে তাদের শরীরে কি সেই বোম বিস্ফোরণের কোনো আঘাত বা চিহ্ন আছে। এরপর সে সাবজেক্ট নাম্বার 1 বলে শুরু করে তার কাজ। প্রথমে সে ওয়ার্কারের কাপড়টি কাটে এবং সে তাকে সুন্দরভাবে গোসল করায় এবং আস্তে আস্তে তার শরীর থেকে এক একটা প্রমাণ নিতে থাকে এবং সে তার পোস্টমর্টম কমপ্লিট করে বুঝতে পারে যে এর মৃত্যু বোম বিস্ফোরণেই হয়েছে। এরপরেই সে যখন 2য় নম্বর লাশটিকে ধরে তখনই তার বন্ধু শারিফের কথা তার মনে পড়ে এবং তার বন্ধু শারিফ যেভাবে বলেছিল ঠিক সেভাবেই হচ্ছিল। তার ভিতরে একটা ভয় কাজ করছিল, তার শরীরের পশমও দাঁড়িয়ে যেতে শুরু করে এবং এর মাঝখানেই আশেপাশের আবহাওয়াটা যেন কেমন হয়ে যাচ্ছিল এবং তার মনে হচ্ছিল তাকে কেউ বলছিল এখান থেকে চলে যাও। এরপর সে সেটারও পোস্টমর্টম করে ফেলে। এরপর সে যখন 3য় নম্বর লাশটি ধরে সে সেখানে বলে
অ্যালেন বা স্কাই যে সে কেনই বা সেই বিস্ফোরণটি ঘটাতে যাবে, আর সে জানতো যে সেই বিস্ফোরণ ঘটালে সে নিজেও মারা যাবে। মানে তার উদ্দেশ্য ছিল সে বিস্ফোরণটি ঘটানো, শুধু এটাই তার উদ্দেশ্য ছিল। এরপর সে তার বুকে একটি ছিদ্র দেখতে পায় এবং ছিদ্রটি দেখে সে যখন তাকে ভালোভাবে চেক করে সে তখন দেখতে পায় যে তার শরীরে এক বিন্দু পর্যন্ত রক্ত ছিল না, এবং সে এতে খুবই বেশি অবাক হয়ে যায়। কেননা একজন মানুষ মারা গেলেও 2 দিন পর্যন্ত তার শরীরে ঠিক সেরকমই রক্ত থাকবে যেরকমটা সে বেঁচে থাকতে ছিল। এভাবে সে এই লাশটি রেখে পোস্টমর্টম করে সে যখন পরের লাশটি ধরে সেই লাশটিতেও সে তার বুকে একটি ছিদ্র দেখতে পায় এবং তার গায়েও কোনো রক্তই ছিল না, যেন তাদের শরীর থেকে কেউ একজন রক্ত চুষে নিয়েছিল। সে এতে একটু অবাক হয়ে যায়, কেননা প্রথম লাশটিতে সব কিছু ঠিকঠাকই ছিল, আর এই দুটি লাশেই কেন এরকম হচ্ছে। এরপরই সে ছবিগুলো দেখতে থাকে। ঘটনাস্থলে যেসব ছবি ছিল সেসব ছবি দেখে সে বুঝতে পারলো বর্তমান সময় যে সে যে দুটি লাশকে দেখেছে যাদের গায়ে রক্তই ছিল না বা যাদের শরীরে রক্ত ছিল না, সেই দুটি লাশই ছিল অ্যালেন যে কিনা স্কাই তার লাশের পাশে। এবং সে এটা দেখে খুবই অবাক হয়ে যায় এবং সে এটাও দেখতে চেয়েছিল যে অ্যালেনের শরীরে কি কোনো রক্ত আছে কিনা। তার জন্য সে অ্যালেনের লাশটি পরীক্ষা নিরীক্ষা করতে যায়। এরপর সে যখন অ্যালেনের লাশটির কাছে যাবে এর আগেই অ্যালেনের লাশটি নড়াচড়া করতে থাকে এবং সে তার বেডে থেকে হঠাৎ করে নিচে পড়ে যায় এবং সে যেন চলছিল। এতে ডক্টর পুরো অবাক হয়ে যায় আর সে খুব ভয়ও পেয়ে যায়। এটা সে বিশ্বাস না করতে চাইলেও তার বিশ্বাস করতে হচ্ছিল যে একজন মৃত মানুষ আবারও জীবিত হয়ে উঠছে। সে আস্তে আস্তে তার কাছে আসতে থাকে এবং এটি ডক্টর আরও ভয় পেতে। ডক্টর যখন ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছিল তখনই অ্যালেনের লাশটা হঠাৎ উঠে দাঁড়ায় এবং সে ডক্টরকে বলে, প্লিজ আমাকে এই শরীর থেকে বের করো। তখন ডক্টর বলে, তুমি কি এখন পর্যন্ত মরনি? তখন সে বলে, অ্যালেন তো অনেক আগেই মারা গিয়েছে, আমি তার বডিতে আছি। এইতে ডক্টর কিছু বুঝতে পারছিল না। তখন ডক্টর তাকে জিজ্ঞেস করে, তাহলে কে তুমি? তখন অ্যালেন বলে, আমি পুরো দুনিয়া ঘুরে বেড়াই, আর আমি যখন ওর শরীরে ঢুকি তখন আমি অনেক ছোট ছিলাম, আর আমি এখন অনেক বড় হয়ে গেছি, আর আমি ওর শরীর থেকে চাইলেও বের হতে পারছি না, আর আমার এখন অনেক অনেক খিদে পেয়েছে আর আমার রক্তের খুব দরকার। তখন এখানে ডক্টর বুঝে যায় যে অ্যালেনের ভিতরে যে জিনিসটি আছে সেটা কোনো মানুষ বা অন্য কিছু নয়, এটা হচ্ছে একটি প্যারাসাইট। তখন ডক্টর তো পুরো অবাক হয়ে যায় আর ডক্টর তাকে জিজ্ঞেস করে, আচ্ছা সবই না হলে বুঝলাম, বাট তুমি যে সেই সুড়ঙ্গের ভিতরে ব্লাস্ট করেছিলে সেই গোলাকার জিনিসটা কি ছিল? সেখানে সেখানে অ্যালেনের ভিতর সেই প্যারাসাইটটি বলে যে সেটা ছিল আমার শিপ, যেটার আমি এই পৃথিবীতে এসেছিলাম, আর আমি চাইছিলাম না কোনো মানুষ আমাদের টেকনোলজি সম্পর্কে জানুক। আর সেই প্যারাসাইটটা বলে, আর কোনো প্রশ্ন করো না, তোমার শরীর থেকে আমি ক্যান্সারের গন্ধ পাচ্ছি, আর আমার ক্যান্সারের গন্ধ খুবই ভালো লাগে। আর এরপরে সে বলে, এখন আমি তোমার শরীরে দখল করব। এরপরেই সে তার মুখটি খুলে এবং তার মুখে থেকে অক্টোপাসের হাত পার মতন কিছু একটা বের হয়ে আসে। আর তারপরে সিনে আমাদের ডক্টরকে দেখানো হয় যার হাত পা রশি দিয়ে সেই ক্রিয়েচারটা বা সেই প্যারাসাইটটা বেঁধে ফেলেছে। এরপরে সেই প্যারাসাইটটি বলে, আমি হলাম একজন এলিয়ান প্যারাসাইট, আর আমাদের কাছে না আছে চোখ, না আছে কান, না আছে মুখ, আর আমি এজন্যই এই পৃথিবীতে এসেছি যেন আমি এইসব জিনিসের মজা নিতে পারি। আমাদের কাছে এইসব জিনিসগুলো নেই, আর মানুষদের কাছে এইসব জিনিসগুলো আছে, আর এইসব জিনিসের মজা নেওয়ার জন্যই আমি এই পৃথিবীতে এসেছি। আর একের পর এক মানুষের শরীরে ঢুকে তাদের রক্ত খাচ্ছি এবং এইসব জিনিসগুলোর মজা নিচ্ছি। এরপর সে বলে, এই অ্যালেন বা স্কাইয়ের বডিতে আমি এখন আটকে গেছি, আর এর শরীর থেকে আমার এখন বের হওয়া লাগবে, আর আমি এরপরে তোমার শরীরে ঢুকবো। এখানে ডক্টর বলে, তুমি আমার শরীরে বেশি দিন থাকতে পারবে না, আমার ক্যান্সার আছে। সেখানে প্যারাসিটি বলে, আমি তোমার ক্যান্সারকেও খেয়ে ফেলবো, আর যেটা থাকার কথা, আমি কিছুদিনের ভিতরেই যেসব লাশগুলোকে তুমি দেখবে সেই সব লাশ এবং তোমার শরীরের সকল রক্ত খেয়ে ফেলবো। তারপর আমি একটি আলাদা বডিতে ঢুকে যাব বা অন্য একটি বডিতে ঢুকে যাব। এরপর প্যারাসাইটটি একটি প্ল্যান বানায়। সেখানে সে ডক্টরের পাশে গিয়ে শুয়ে পড়ে, নিজের জামা কাপড় খুলে, এবং সে ডক্টরকে বলতে থাকে সে কিভাবে পৃথিবীতে এসেছে। সে যখন প্রথমে পৃথিবীতে আসে তখন অ্যালেন দৌড়ে গিয়ে যায় জঙ্গলে। সে একটি মিটওয়ার ভেবে তার ঘরে তাকে নিয়ে আসে। যখন অ্যালেন রাতে ঘুমিয়েছিল তখন সে অনেক ছোট ছিল। সে অ্যালেনের বডির ভিতর ঢুকে যায় এবং সে অ্যালেনের খাওয়া খাবারগুলো থেকে সে প্রোটিন পেতে থাকে এবং সে আস্তে আস্তে অ্যালেনের ভিতরে রক্ত খেতে থাকে। অ্যালেন যার সাথে দেখা করতো সে তারও রক্ত খেয়ে ফেলে এবং এভাবে আস্তে আস্তে সে বড় হতে থাকে। সে বলে,
যে আমি এলেনের বডিতে তার হাত পা চোখ নাক কান এইসব জিনিসগুলোকে ফিল করতে পাই। এবং সে খুব সাধারণভাবেই বলতে থাকে, এরপর আমি তোমার শরীরে ঢুক, আর তোমাকে খুঁজতে খুঁজতে যখন শারিফ এখানে আসবে তখন আমি তার সব রক্ত চুষে খেয়ে নিব। এবং সে বলে, কিছুদিন পরই আমি আমার প্ল্যানেটে সিগন্যাল পাঠাবো এবং আমাদের প্ল্যানেট থেকে সকল প্যারাসাইট এই পৃথিবীতে আসবে এবং তারা সকল মানুষের উপর নিজের দখল নিয়ে আনবে। আর এভাবেই আমরা মানুষদের সেন্সের বুদ্ধিগুলো বা সেন্স করাটাকে নিজেরা করতে পারবো। আমরা সেই ধরনের সকল মজাগুলো করতে পারবো যা মানুষ করতে পারছে। শরীরের প্রত্যেকটা অর্গানে কিছুক্ষণ পর আমার নিয়ন্ত্রণ থাকবে এবং আমি চাইলে তোমার সাথে কথাও বলতে পারবো, কেননা তোমার ব্রেনে আমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, যেমন আমি আগে এলেনের সাথে বলতাম। তারপরেই প্যারাসাইটটি করে কি এলেনের বডিকে মাঝখান দিয়ে কেটে সেই এলেনের বডি থেকে বের হয়ে আসে। দেখতে জিনিসটা খুবই ভয়ঙ্কর লাগলেও ভাবনা চিন্তার বিষয় হলো এটা, যেহেতু প্যারাসাইটটি চোখে দেখতে পায় না, কানেও শুনতে পায় না, তাহলে সে কিভাবে ঢুকবে ডক্টরের বডিতে। এই জন্যই সে করে কি প্রথম দিক দিয়েই যখন সে এলেনের বডিতে ছিল সে ডক্টরের পাশে যেয়ে শুয়ে পড়ে এবং সে বের হওয়ার আগেই এলেনের হাতটি দ্বারাই সে ডক্টরের শরীর উপরে যেয়ে পৌঁছে যায়। প্যারাসাইটটি এলেনের বডি থেকে বের হয়ে যায়, তখন এলেন একটি চাকু হাতে নেয়। তার যতটুকু জীবন ছিল সেই চাকুটি দ্বারা সেই প্যারাসাইটটিকে মারতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে এলেনের ব্রেনের মৃত্যু হয়ে যায়। তখন ডক্টর অনেক ভয় পেয়ে যায় এবং সে এটাও জানে যে সে এখন যাই করবে সেটা এই প্যারাসাইটটি না পারবে দেখতে, না পারবে শুনতে, না পারবে জানতে। সে এলেনের হাতের থেকে চাকুটি নেয় এবং প্যারাসাইটটিকে মারতে যায়, কিন্তু তখন তার হাত বাঁধা থাকার কারণে তার হাতটি পৌঁছাচ্ছিল না প্যারাসাইট পর্যন্ত। এরপর ডক্টর মানব সভ্যতার খাতিরে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। এর কিছুক্ষণের মধ্যেই প্যারাসাইটটি তার শরীরে ঢুকে ফেলে এবং তার শরীরের ভিতরে যেয়ে সেও তার শরীরকে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে শুরু করে এবং সে ডক্টরকে বলছিল, দেখো আমি তোমার শরীরে ঢুকে গিয়েছি। এবং সে ডক্টরের সাথে তার ব্রেনের মাধ্যমে কথাও বলতে পারছিল। কিন্তু এখানে ডক্টর বলে, তুমি আমার শরীরে ঠিকই ঢুকতে পেয়েছো, কিন্তু তুমি যেসব সেন্সের মজা নেওয়ার জন্য আমার বডিতে ঢুকেছো সেসব সেন্সের মজা তুমি এখন আর নিতে পারবে না। তখন প্যারাসাইটটি বলে যে কি বলছো? তখন সে বলে যে তুমি একটু চোখটা খুলে দেখো তো কিছু দেখতে পারছো কিনা। তখন সে চোখ খোলার চেষ্টা করে, কিন্তু সে কিছুই দেখতে পায় না, সে সব অন্ধকার দেখছিল। তখন সে বলে, এটা কিভাবে সম্ভব? তখন ডক্টর তাকে বলে, না তুমি এখন কিছু খেতে পারবে, না তুমি এখন কিছু শুনতে পারবে, নাকি এখন তুমি কিছু দেখতে পারবে। ডক্টর বলে যে তুমি এই শরীরে একদম জীবিত লাশ হয়ে থাকবে। এরপরে সিনেমাতে দেখানো হয় ডক্টর কিভাবে চাকু দিয়ে নিজের চোখ নষ্ট করেছে, কিভাবে নিজের জিব্রা কেটে ফেলেছে, কিভাবে নিজের কানকে নষ্ট করেছে। এরপর প্যারাসাইটটি তাকে বলে, এখন তুমিও মারা যাবে, আর তুমি মারা গেলেই তোমাকে যখন দাফন করা হবে তখন আমি তোমার শরীর থেকে বের হয়ে আসবে এবং কোনো একটি শরীরের ভিতর ঢুকে যাব। তারপর ডক্টর তাকে বলে, আমি জানতাম তুমি এটাই বলবে, এজন্য আমি একটি প্ল্যান বানিয়ে রেখেছি তো যাতে তুমি না বেঁচে থাকতে পারবে, না তুমি তোমাদের মতন অন্য প্যারাসাইটদের এই পৃথিবীতে ডেকে আনতে পারবে। এরপরই ডক্টর মারা যায়, আর প্যারাসাইটটিও জীবন্ত লাশের মতন সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পর সেখানে শারিফ আসে এবং সে ডক্টরকে মৃত্যু দেখে অনেকটা অবাক হয়ে যায় এবং সেই যখনই ডক্টরের কাছে যাবে তখনই সে ডক্টরের বুকের উপর লেখা দেখতে পায় যে আগে অডিও রেকর্ডারটা চালু করো এবং সেটা শুনে আমাকে জ্বালিয়ে দাও। এটা শুনে সে অডিও রেকর্ডটি প্লে করে এবং সেখানে প্যারাসাইটার তার মাঝখানে যেসব কথা হচ্ছিল সকল কথাগুলো শারিফ শুনতে পায়। এর মাঝখানে শারিফ বুঝে যায় যে ডক্টরের ভিতরেই প্যারাসাইটটি আছে এবং সে ডক্টরকে জ্বালিয়ে দেয়, আর এভাবেই প্যারাসাইটের মৃত্যু হয়ে যায়। আর এভাবেই ডক্টর নিজেকে স্যাক্রিফাইস করে বাঁচিয়ে ফেলে পুরো মানব জাতিকে। কেমন লেগেছে আপনাদের এই মুভি? যদি ভিডিওটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেন, আর গুড বাই।